প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহকারী বিদ্যুৎ পরিদর্শক 2023-এ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ বাছাই পরীক্ষা, সেই প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা ট্রিপলি অংশটা সমাধান করব, তারপর অন্যান্য অংশগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই প্রশ্নটা আমি নেট থেকে সংগ্রহ করেছি। এই প্রশ্নটা কোনো একজন পরীক্ষার্থী বিভিন্ন উত্তর দাগিয়েছেন, কিন্তু এখানে উত্তর আমরা এটাকে মনোযোগ দিব না, অর্থাৎ এখানে যে দাগানো উত্তরগুলো আছে সেটা আমরা মনোযোগ দিব না। আমি লাল কালি দিয়ে যে উত্তরগুলো দাগাবো সেটা তোমরা মনোযোগ দিবে, কারণ এখানে অনেক উত্তরে ভুল দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা সমাধান করি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, 3 নম্বর প্রশ্নে, নিচের কোন ইনস্ট্রুমেন্টটি ভ্যারি হাই রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে ব্যবহৃত হয়? শিক্ষার্থীরা, এখানে 4টা ইনস্ট্রুমেন্টের নাম দেওয়া আছে। প্রথম বলা হচ্ছে মাল্টিমিটার। শিক্ষার্থীরা, আমরা জানি মাল্টিমিটার দিয়ে কী করা হয়। মাল্টিমিটার দিয়ে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স ইত্যাদি বিভিন্ন ধরনের মান নির্ণয় করা যায়, কিন্তু হাই রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করি না। রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়, কম পরিমাণ রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়, কিন্তু হাই রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য মাল্টিমিটার ব্যবহার করা হয় না। এর পাশে মেগার। তো মেগার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা উচ্চ রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলেশন রেজিস্ট্যান্স বা আর্থ রেজিস্ট্যান্স এই ধরনের বিষয়গুলো পরিমাপ করার জন্য, অর্থাৎ হাই রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এই মেগারটা ব্যবহার করা হয়। যদিও আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে বর্তমানে আর্থ টেস্টার ব্যবহার করা হয়। মেগারের যে মানটা, অর্থাৎ মেগারের সর্বনিম্ন যে মান, সেটা হচ্ছে মেগা ওহমে থাকে, অর্থাৎ মেগা ওহমের কম মানের কোনো রেজিস্ট্যান্স মেগার দিয়ে পরিমাপ করা যায় না। তাই মেগার দিয়ে কী করবো, আমরা উচ্চ রেজিস্ট্যান্স বা ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করব। এরপর দেখো, এখানে আর 2টা অপশন দেখে নিই আমরা একটু। হুইটস্টোন ব্রিজ। শিক্ষার্থীরা, হুইটস্টোন ব্রিজ হচ্ছে কোনো একটা অজানা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার পদ্ধতি বা ব্যবস্থা। এখানে 4টা প্রান্তে কী থাকবে, 4টা রেজিস্ট্যান্স থাকবে। 3টা রেজিস্ট্যান্সের মান জানা থাকবে, একটা রেজিস্ট্যান্সের মান অজানা থাকবে। সে অজানা রেজিস্ট্যান্সের মানটা বের করার জন্য হুইটস্টোন ব্রিজ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এটা হচ্ছে কম মানের রেজিস্ট্যান্স বের করার জন্য হুইটস্টোন ব্রিজ পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পটেনশিওমিটার। শিক্ষার্থীরা, পটেনশিওমিটার বা একটা ভোল্টমিটার আমরা বলতে পারি। এই ভোল্টমিটারের কাজ হচ্ছে 2 প্রান্তের ভোল্টেজের পার্থক্য দেখাবে। এটা হচ্ছে পটেনশিওমিটার। সেক্ষেত্রে আমাদের যেই প্রশ্ন ছিল হাই রেজিস্ট্যান্স পরিমাপ করতে কোনটা ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে মেগার। এরপর দেখো 9 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সর্বনিম্ন পাওয়ার কনজাম্পশান প্রয়োজন হলে নিচের কোন ডিভাইসটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? শিক্ষার্থী দেখো, এখানে মূলত হচ্ছে মসফেটের কথা বলা হয়েছে। এখানে 3টা মসফেটের কথা বলা হয়েছে। এন মানে হচ্ছে এন চ্যানেল মসফেট, এন চ্যানেল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, পি চ্যানেল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। জানতে চেয়েছে এই যে 3টা মসফেট আছে, পি চ্যানেল, এন চ্যানেল আর হচ্ছে কমপ্লিমেন্টারি, 3টার মধ্যে যদি আমি পাওয়ার কম ব্যবহৃত হয় তখন আমি কোন ধরনের মসফেটটা ব্যবহার করব। এটা সঠিক উত্তর হচ্ছে সিমস, অর্থাৎ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। শিক্ষার্থীরা, আমরা কোনো একটা পরবর্তী ভিডিওতে সিমস, পিমস এবং হচ্ছে এনমস এইসব সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, কেন সিমসে পাওয়ারটা কম ব্যবহৃত হয়, মানে কম প্রয়োজন পড়ে। 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখো। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ট্রান্সফর্মার এর শর্ট সার্কিট টেস্ট করা হয় ড্যাশ জানার জন্য। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, ট্রান্সফর্মার এর শর্ট সার্কিট টেস্ট করা হয় ড্যাশ জানার জন্য। এখানে 4টা অপশন দেওয়া আছে। অপশনগুলো জানার আগে আমরা একটু জেনে নিই ট্রান্সফর্মার শর্ট সার্কিটটা কেন করা হয়। শিক্ষার্থীরা, ট্রান্সফর্মার শর্ট সার্কিট করা হয় কতগুলো বিষয় জানার জন্য। এই যে বিষয়গুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে পিএসসি। এসসি বলতে এখানে আমরা সবসময় শর্ট সার্কিট, অর্থাৎ শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিট কারেন্ট, এটা কিন্তু এসসি, শর্ট সার্কিট ভোল্টেজ, অথবা এটাকে ইএসসিও বলা হয়, শর্ট সার্কিট ভোল্টেজ এইভাবে প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে।
তারপর আমরা জানি হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স এবং সমতুল্য রিঅ্যাকট্যান্স। এই বিষয়গুলো জানার জন্য শর্ট সার্কিট টেস্ট করা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ভোল্টেজ, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। শিক্ষার্থীরা এই তথ্যগুলো জানার জন্য একটা ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট করা হয়। তাহলে দেখো, এখানে আমি যে পাওয়ার লস বললাম, শর্ট সার্কিট পাওয়ার লস, শর্ট সার্কিট পাওয়ার লসের আরেক নাম হচ্ছে কপার লস। এবার চলো আমরা এখানে যে প্রশ্নের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো একটু দেখে নিই, এগুলোর সাথে কোনটা মিলে, তারপর আমরা সঠিক উত্তর কোনটা সেটা চিহ্নিত করব। তাহলে দেখো, প্রথম বলা হচ্ছে কোনো নির্দিষ্ট লোডে কপার লস বের করার জন্য, তারপর বলা হচ্ছে নো লোডে আয়রন লস বের করার জন্য, নো লোডে কপার লস বের করার জন্য, এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটিই নয়। শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে পাওয়ার লস, এটা কিন্তু কপার লস। এখানে যে শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ার লসটা থাকে এটা হচ্ছে কপার লস থাকে, আর নো লোড অবস্থায় যে পাওয়ার লসটা থাকে সেটা হচ্ছে কি আয়রন লস থাকে। তাহলে এখানে দেখো নো লোডে আয়রন লস বলা হয়েছে, সুতরাং নো লোডে আয়রন লসটা তখনই পাবো যদি আমি ওপেন সার্কিট টেস্ট করি। তাহলে যেহেতু প্রশ্নে বলা হয়েছে শর্ট সার্কিট টেস্ট, তাহলে এই খ নাম্বার উত্তরটা সঠিক না। এরপর দেখো, বলা হয়েছে কোনো নির্দিষ্ট লোডে কপার লস। শিক্ষার্থীরা আমি বলেছিলাম এটা একটা কপার লস, কিন্তু যখন শর্ট সার্কিট টেস্ট করা হয় তখন সেকেন্ডারিতে কোনো লোড থাকে না, সেকেন্ডারিতে কী অবস্থা থাকে, শর্ট অবস্থা থাকে। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে কোনো নির্দিষ্ট লোডে কপার লস, তাহলে এইটা কপার লস এটা হইতে পারতো, কিন্তু এখানে বলছে কোনো নির্দিষ্ট লোডে, কিন্তু শর্ট সার্কিট টেস্ট যখন করা হয় তখন তার সেকেন্ডারিতে কোনো লোড থাকে না, তখন সেকেন্ডারি কী থাকে, শর্ট অবস্থায় থাকে। তার মানে এই ক নাম্বার অপশনটাও সঠিক না। তাহলে সঠিক কোনটা? এরপর দেখো, নো লোডে অর্থাৎ লোডবিহীন অবস্থায় কপার লস বের করার জন্যই মূলত হচ্ছে ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টটা করা হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ নো লোডে কপার লস নির্ণয় করার জন্য। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে একটি সিনক্রোনাস মোটরের ফিল্ড আন্ডার এক্সাইটেড হলে পাওয়ার ফ্যাক্টর হবে। অর্থাৎ একটা সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্ট যদি আন্ডার এক্সাইটেড করা হয় তখন পাওয়ার ফ্যাক্টর কেমন হবে? লিডিং, ল্যাগিং, ইউনিটি, কোনোটিই নয়। শিক্ষার্থীরা এই যে প্রশ্ন বলা হয়েছে যে একটা সিনক্রোনাস মোটরের ফিল্ড আন্ডার এক্সাইটেড করা হলে এই বিষয়টা কি, এইটা আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব, তারপর আমরা এই প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমরা এখানে একটা আর্মেচার কারেন্ট ভার্সেস ফিল্ড কারেন্টের গ্রাফ দেখতে পাচ্ছি। এটা মূলত হচ্ছে একটা সিনক্রোনাস মোটরের ভি কার্ভ বলা হয়। কেন ভি কার্ভ বলা হয়? কারণ আর্মেচার কারেন্ট এবং ফিল্ড কারেন্টের যে গ্রাফটা এটা দেখতে ইংরেজি অক্ষর ভি এর মতো, দেখো এটা কিন্তু এরকমভাবে ভি এর মতো মনে হচ্ছে, যার বিধে এটাকে কি বলবো? ভি কার্ভ। শিক্ষার্থীরা এই ভি কার্ভের মাধ্যমেই আমরা মূলত হচ্ছে একটা সিনক্রোনাস মোটরের যে বিভিন্ন এক্সাইটেশন সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। লক্ষ্য করো, এই যে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি আছে? আর্মেচার কারেন্ট, অর্থাৎ আই এ। আর এখানে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে কারেন্টটা আছে সেটাকে বলা হচ্ছে ফিল্ড কারেন্ট, অর্থাৎ আই এফ। আর এই দিক থেকে যতই ডান দিকে যেতে থাকবে ততই ফিল্ড কারেন্ট বৃদ্ধি পেতে থাকবে, আর যত নিচ থেকে উপরের দিকে যেতে থাকবে তত আর্মেচার কারেন্টটা বৃদ্ধি পেতে থাকবে। এখানে দেখো কতগুলো বিষয় দেখানো আছে। ফার্স্ট কথা হচ্ছে, যখন ফুল লোড অবস্থায় থাকবে তখন কিন্তু এই যে তোমার আর্মেচার কারেন্টটা অনেক বেশি। আবার দেখো, যখন ফুল লোডের চেয়ে 3/4 লোড, অর্থাৎ 4/3 লোড থাকবে, পুরো 4/4 লোড থাকলে তো ফুল লোড, কিন্তু 4/3 লোড যদি থাকে তখন দেখো এখান থেকে কিন্তু এই কার্ভটা কিছুটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ তখন আর্মেচার কারেন্টটা কিছুটা কমে গেছে। আবার তার থেকে দেখো, ফুল লোডে যদি অর্ধেক লোড করি তাহলে কি হবে? এই কার্ভটা আরও নিচের দিকে কি হয়েছে, এটাকে শো করতেছে। এবং দেখো নো লোড অবস্থা, যখন লোড থাকে না তখন কার্ভটা এখান থেকে শুরু হয়ে একদম জিরোতে যায় না, তার কিছুটা উপর থেকে সেই কার্ভটা এভাবে শো করছে। তাহলে এই ভি কার্ভটা দ্বারা কী বোঝাচ্ছে? ফুল লোড যখন থাকবে তখন আর্মেচার কারেন্ট সর্বোচ্চ, লোড যখন কমবে আস্তে আস্তে আর্মেচার কারেন্টটা কমতে থাকবে। শিক্ষার্থীরা লক্ষ্য করি, প্রথমে এই কন্ডিশনে অর্থাৎ জিরো কন্ডিশনে, অর্থাৎ আর্মেচার কারেন্টের মানও 0
এবং ফিল্ড কারেন্টের মানও 0। তারপর দেখো এখান থেকে যখন 0 কন্ডিশন থেকে যখন আস্তে আস্তে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, শিক্ষার্থীরা মনে রাখবে ফিল্ড কারেন্ট বাড়ানো মানে হচ্ছে এক্সাইটেশনকে বাড়ানো। অর্থাৎ আমি যখন বলবো যে এক্সাইটেশন বৃদ্ধি করছি, তার মানে হচ্ছে ফিল্ড কারেন্টকে বাড়াচ্ছি। অর্থাৎ একটা সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্টকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে আমরা বলবো এক্সাইটেশন। এখন দেখো আমি এই কন্ডিশনটার কথা চিন্তা করতেছি। এই অবস্থায় 0 থেকে ফিল্ড কারেন্টটা কি একটু বাড়লো। তখন দেখো কী অবস্থা দেখাচ্ছে। আমি এই কন্ডিশন যদি এরকমভাবে একটা ডটের রেখা টানি, তাহলে তোমরা স্পষ্ট দেখতে পারবে। কি দেখতে পারবে? এই কন্ডিশানে এটা হচ্ছে আমার আর্মেচার কারেন্ট, এদিকটাও হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে আর্মেচার কারেন্ট হচ্ছে এইখানে আছে, ধরো এটা হচ্ছে I1, আর্মেচার কারেন্ট 1, আর এটা হচ্ছে ফিল্ড কারেন্ট IF1। আবার যখন এখান থেকে ফিল্ড কারেন্ট সামান্য বৃদ্ধি করলাম, অর্থাৎ IF2 হলো IF2, তখন কী হলো একটু দেখো। আমি এটাকে যদি একটা ডটের রেখা টানি, তাহলে কী পাবো? অর্থাৎ যখন ফিল্ড কারেন্ট বাড়লো, আর্মেচার কারেন্টটা কমে গেল। কারণ দেখো আর্মেচার কারেন্ট কিন্তু ফিল্ড কারেন্ট এতটুকু যখন ছিল, আর্মেচার কারেন্ট অনেক বেশি ছিল। আবার আস্তে করে ফিল্ড কারেন্ট বাড়াতে কী হলো, এই আর্মেচার কারেন্ট আস্তে করে কমে এখানে চলে আসলো। এবং এইভাবে যদি ফিল্ড কারেন্ট বাড়াতে থাকো, তখন ফিল্ড কারেন্ট একদম এখানে যখন আসবে, এই অবস্থায় আসবে ফিল্ড কারেন্ট, তখন আর্মেচার কারেন্ট কিন্তু খুবই কমে যাবে, তাই না? অর্থাৎ সর্বনিম্ন একটা পজিশনে চলে আসবে। তাহলে আমরা এটা দ্বারা কী বুঝতে পারলাম? আমরা এটা দ্বারা বুঝতে পারলাম যে ফিল্ড কারেন্ট যখন 0, আর্মেচার কারেন্ট তখন সর্বোচ্চ, আর পাওয়ার ফ্যাক্টর তখন কী হবে? এটা ল্যাগিং। আবার দেখো আস্তে আস্তে যখন আমি ফিল্ড কারেন্টগুলো বাড়াচ্ছি, অর্থাৎ এক্সাইটেশন বৃদ্ধি করছি, তখন আমার আর্মেচার কারেন্ট আস্তে আস্তে কমে আসছে। আর্মেচার কারেন্টটা কমে এসে এমন একটা পজিশানে আমি ফিল্ড কারেন্ট নিয়ে গেলাম, যখন আর্মেচার কারেন্টের মানে একদম সর্বনিম্ন, তখন আমরা যে পাওয়ার ফ্যাক্টর পাবো তাকে বলা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা একক পাওয়ার ফ্যাক্টর। এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর হবে সর্বোচ্চ এবং আর্মেচার কারেন্টের মান হবে সর্বনিম্ন। এরপর লক্ষ্য করো, এই অবস্থা থেকে অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থেকে আমি যতই কী করছি, ফিল্ড কারেন্ট আস্তে করে বাড়াচ্ছি, ফিল্ড কারেন্ট যতই দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে, দেখো ফিল্ড কারেন্ট এই অবস্থায়, কারেন্ট আর্মেচার কারেন্ট এটা, ফিল্ড কারেন্ট এই অবস্থায়, আর্মেচার কারেন্ট এটা, ফিল্ড কারেন্ট এই অবস্থায়, আর্মেচার কারেন্ট এইটা, ফিল্ড এই অবস্থায়, আর্মেচার কারেন্ট এইটা। অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের পরে তুমি যতই ফিল্ড কারেন্ট বাড়াও না কেন, তখন আর আর্মেচার কারেন্ট কমবে না। আর্মেচার কারেন্ট কী করতে হবে? আস্তে করে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যে পরের অবস্থাটা, অর্থাৎ আর্মেচার কারেন্ট বাড়ালে, ফিল্ড কারেন্ট বাড়ালে আর্মেচার কারেন্ট বৃদ্ধি পায়, তখন পাওয়ার ফ্যাক্টর হবে হচ্ছে লিডিং। অর্থাৎ ফিল্ড কারেন্ট যত বাড়াবে, অর্থাৎ এক্সাইটেশন যত বৃদ্ধি করছো, ততই কী হচ্ছে? পাওয়ার ফ্যাক্টরটা কী হচ্ছে? লিডিং হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই চিত্র থেকে আমরা কী দেখতে পারলাম? এই চিত্র দেখতে পারলাম হচ্ছে আর্মেচার এবং ফিল্ড কারেন্টের সম্পর্ক। আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্ট যখন বাড়বে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আগের কন্ডিশনে, ফিল্ড কারেন্ট যখন বাড়বে আর্মেচার কারেন্ট তখন কমতে থাকবে। আর এই কন্ডিশনকে বলবো আমরা হচ্ছে ল্যাগিং কন্ডিশন। এইভাবে আস্তে আস্তে ফিল্ড কারেন্ট বাড়াবো, অর্থাৎ এক্সাইটেশন বাড়াবো, এক্সাইটেশন বাড়াতে বাড়াতে এমন একটা পজিশনে নিয়ে আসবো যখন আর্মেচার কারেন্টটা সর্বনিম্ন হয়ে যাবে, তখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। আবার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের পরে যদি আমি ফিল্ড কারেন্ট বাড়াই, অর্থাৎ এক্সাইটেশন বাড়াই, তখন আর্মেচার কারেন্ট আর কমবে না, আর্মেচার কারেন্টটা কী করতে থাকবে? বাড়তে থাকবে। এই যে অবস্থাটা, তখন আমরা বলবো হচ্ছে এটা কি? লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে শিক্ষার্থীরা, আমাদের যে প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নে এখন চলে যাব। প্রশ্নে কী বলা হচ্ছে লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছিল যে একটি সিনক্রোনাস মোটরের ফিল্ড আন্ডার এক্সাইটেড করা হলে, অর্থাৎ যে অবস্থায় ফিল্ড কারেন্ট কম, তাহলে ফিল্ড কারেন্ট যখন কম আমরা কী দেখেছি? তখন আর্মেচার কারেন্ট বেশি দেখেছি। আর সে অবস্থায় আমরা জানি এটা ছিল ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আবার যখন ফিল্ড কারেন্ট আস্তে আস্তে বাড়লাম, তখন আর্মেচার কারেন্ট সর্বনিম্ন হলো, তখন হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এরপর কী করলাম? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থেকে ফিল্ড কারেন্ট বা এক্সাইটেশন যখন আরও বাড়ালাম, তখন কী হলো? আর্মেচার কারেন্টও বৃদ্ধি পেতে থাকলো, তখন ছিল ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে বলা হচ্ছে একটা সিনক্রোনাস মোটরের ফিল্ড আন্ডার এক্সাইটেড করা হলে, অর্থাৎ কমিয়ে দিলে, আর্মেচার ফিল্ড কারেন্ট কমিয়ে দিলে, ফিল্ড কারেন্ট কমালে কী হবে? এটা হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে সঠিক উত্তরটা কী হবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমি এটা লাল কালি দিয়ে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে কিলোওয়াট আওয়ার কী পরিমাপ কাজে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা দেখো, কিলোওয়াট আওয়ার বলা হয়েছে, কিলোওয়াট আর সাথে কি বলছে? আওয়ার। তাহলে কিলোওয়াট মানে কি? এখানে দুইটা শব্দ পেলাম, কিলোওয়াট ইন্টু কি? আওয়ার। তাহলে কিলোওয়াট হচ্ছে পাওয়ারের একক, তাহলে পাওয়ার। আর আওয়ার কি? ঘন্টা কি? এটা আমরা সময়ের একক বলতে পারি।
তাহলে দেখো পি ইন্টু টি এটা কার সূত্র? এটা হচ্ছে এনার্জি সূত্র। তাহলে এনার্জি মানে কি? শক্তি মানে হচ্ছে কোনো একটা যন্ত্র কর্তৃক কতটুকু ক্ষমতা কত সময় ধরে ব্যয়িত হয়েছে সেটা হচ্ছে আমার জন্য কি এনার্জি। তাহলে এই যে কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আওয়ার আরেকটা হচ্ছে ইউনিট। কিলোওয়াট আওয়ার বা ইউনিট এটা হচ্ছে এনার্জি পরিমাপের একটা একক। তাহলে আমরা বলতে পারি যে এনার্জি পরিমাপ করতে আমার এই কিলোওয়াট আওয়ার মিটারটা প্রয়োজন। তাহলে বলা হচ্ছে কিলোওয়াট আওয়ার কি পরিমাপ কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে সঠিক উত্তর হবে কি এনার্জি পরিমাপে। আর পাওয়ার পরিমাপ করার জন্য কী ব্যবহার করা হয়? পাওয়ার পরিমাপ করার জন্য ওয়াট মিটার ব্যবহার করা হয়। আর পাওয়ার একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। এখানে হচ্ছে ইলেকট্রিক চার্জ